নেব খেলা সময় শিরোনাম। এশিয়ান কাপে চীনের বিপক্ষে ম্যাচের আগে রক্ষণ ও গোলকিপারদের দিকে মনোযোগ টিম ম্যানেজমেন্টের। ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে না পারলেও আক্ষেপ নেই মনিকার। 9 ক্রীড়াবিদকে স্বীকৃতি দিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত সাবেক বর্তমান খেলোয়াড়রা। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশ্বাস। সাকিব থাকলে 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজানো সহজ হবে বললেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। 50 ওভার ক্রিকেটে দ্রুতই সেরা ছন্দে ফেরার আশা। বিতর্কের পর অবশেষে সুর নরম করলেন আসিফ আকবর। শুভকামনা জানাতেই দেখা করেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে। কথা হয়েছে ক্রিকেট বোর্ডের নানা বিষয় নিয়ে। এবং সঞ্জু স্যামসনের দানবীয় ইনিংসে উইন্ডিজকে উড়িয়ে দিল ভারত। 5 উইকেটের জয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল টিম ইন্ডিয়া। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই নারী ফুটবলের খবর। এশিয়ান কাপের মঞ্চে ভালো করতে পারলে সুযোগ মিলবে ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে। সেটা জানা আছে বলেই শতভাগ উজাড় করে দিয়ে খেলবেন লাল সবুজের ফুটবলাররা। আশা বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের। চীন ঝড় মোকাবিলায় বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে গোলরক্ষকদের ওপর। এদিকে ম্যাচ ভেন্যু ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুশীলন করতে না পারলেও তাতে কোনো সমস্যা দেখছেন না মিডফিল্ডার মনিকা চাকমা। সিডনি থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতির খবর জানাচ্ছেন পারভিন আক্তার। এশিয়ান কাপ অভিযানে নামার আগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সামনে অনুপ্রেরণা হয়ে ফিরে এসেছে 2024 সালের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেবার শিরোপা জয় কঠিন হয়ে পড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেই দেশে ফিরেছিল লাল সবুজ। সিডনির জুবলি স্টেডিয়ামে কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলও স্মৃতিকাতর হয়ে পড়েন সে কথা মনে করে। শক্তিশালী চীনের বিপক্ষে কি করবে বাংলাদেশ সেটা আগে থেকেই ধারণা করা কঠিন তার কাছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মেয়েরা সত্যিই হয়ে উঠেছে আনপ্রেডিক্টেবল। এত বড় মঞ্চে হারানোর কিছুই নেই। ভালো করতে পারলে বিশ্বসেরা ক্লাবগুলোতে দরজা খুলতে পারে ঋতুপর্ণাদের। সেটা জানে বলে ফুটবলারদের মাঝে জ্বলে ওঠার তাগিদ বেশি থাকবে বলে মনে করেন কোচ। চীন ঝড়ে গোলরক্ষকরা যেন কাবু না হয় সে কৌশলে গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফ। আমাদের এই মেয়েগুলোর প্রেডিক্ট করা খুবই টাফ। আপনারা চিন্তাও করতে পারবেন না ওরা কার সাথে কি করে ফেলবে। এবং আমি যতটুকু দেখতেছি এই ট্রেনিং সেশনগুলোতে ওরা খুবই পজিটিভ। ওদের মধ্যে মানে ভয় কাজ করা এইরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখতেছি না। বরঞ্চ তারা আরও মোটিভেট যে আমরা এই স্টেজে আসছি, এখন আমাদের প্রুফ করার সময়। এইখানে ভালো কিছু করতে পারলে আপনার জন্য ওয়ার্ল্ডের অনেক জায়গায় দরজা খুলে যাবে। সো এই জিনিসগুলো ওরা নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে। ওরা প্রেশার মনে করতেছে না, যেইটা আমাদেরকে খুব মানে আশা দেখাচ্ছে। বাংলাদেশ দলে মাঝমাঠের পরীক্ষিত সৈনিক মনিকা চাকমা। এশিয়ান কাপে বড় দায়িত্ব থাকবে মিডফিল্ডারদের ওপর, সেটা জানেন মনিকা। তাই তো শেষ সময়ে মাঝমাঠ নিয়ে নিজের পরিকল্পনার কথা শোনালেন পাহাড়ি এই কন্যা। প্রতিপক্ষের আক্রমণ মাঝমাঠ থেকে নস্যাৎ করে কিভাবে বল নিয়ন্ত্রণে নেওয়া যায় সেদিকেই জোর দিচ্ছেন মনিকা। প্রত্যেকদিন আমাদের মিটিং হয়, আমাদেরকে ভিডিও দেখানো হয় ওরা কোন পজিশনে খেলতেছে, আমরা কিভাবে দৌড়াবো, আবার মাঠে কিভাবে খেলতে হবে, এগুলা আমাদেরকে ওখানে মিটিংয়েও বলা হচ্ছে। আর আমরা এখানে মাঠেও আমরা কাজ করছি ওইটা নিয়ে। শুধু মিডফিল্ড না, আমাদের স্ট্রাইকার, ডিফেন্ডার, গোলকিপার সব দিক দিয়ে আমাদের মেনটেন করতে হবে। তো আমরা সেভাবেই প্রস্তুতি। বাংলাদেশ দল ম্যাচের আগের দিনেও অনুশীলন করবে এই জুবলি স্টেডিয়ামে। ম্যাচ ভেন্যু ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুশীলন করতে না পারলেও তাতে কোনো সমস্যা হবে না বলেই জানান মনিকা। চীনের বিপক্ষে সব পজিশন থেকে সেরাটা দেবে সতীর্থরা, আশা তার। ডেফিনেটলি ট্রাই করব আমরা আমাদের বেস্টটা দেওয়ার। রেজাল্ট যাই হোক আমরা আমাদের বেস্টটা দিব। প্রতিপক্ষ চীনের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো ম্যাচ ভিডিও দেখে তারা আয়ত্ত করেছেন বলেও জানান মনিকা চাকমা। আনুষ্ঠানিক পর্দা উঠে গেছে নারী এশিয়ান কাপ ফুটবলের। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারও ব্যস্ত শেষ সময়ের পরিকল্পনায়। 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লক্ষ্য একটাই, প্রতিপক্ষের শক্তিমত্তায় ভয় পেলে চলবে না, মাঠে লড়াই করতে হবে সমানে সমান। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নারী এশিয়ান কাপ নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম। ফাহাদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আমরা রিপোর্টে যেমনটা দেখছিলাম, বাংলাদেশ আসলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশগ্রহণ করতে যাবে। নানা বিষয় নিয়ে হয়তো প্রস্তুতির ঘাটতি বা বিভিন্ন বিষয় নিয়ে একটু আক্ষেপের জায়গা নিশ্চয়ই আছে, তারপরেও প্রথমবারের মতো এত বড় মঞ্চে সব মিলে ফিলিংসটা কি?
ফিলিংটা তো আসলে মানে প্রকাশ করা যাবে না। ইটস এ গ্রেট থিং যে আপনাকে বুঝতে হবে যে এএফসি ফাইনাল রাউন্ডে যখন আপনি খেলছেন তখন মানে হচ্ছে 40+ এশিয়ান দেশের মধ্যে আপনি টপ 12 এবং আপনি এখানে অন্যান্য দলগুলিকে দেখেন, ইনফ্যাক্ট আমাদের সাথে যাদের খেলা ওদের স্ট্রেংথ দেখেন, ওদের এক্সপেরিয়েন্স দেখেন। সো দ্য ফিলিং ইজ এক্সট্রিমলি ওয়েল, কোনো সন্দেহ নাই। এটা অনেক বড় প্রাপ্তি আমি মনে করি, এবং দ্য ফ্যাক্ট দ্যাট ওনারা পার্টিসিপেট করছে ইটসেলফ ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, এটা কোনো সন্দেহ নাই। সো সকলের মতো, এবং আমরা আশা করি আমাদের বাঘিনীই বলবো আমরা যে এত ব্রেভ, এবং আপনি দেখেন রিপোর্টে শুনছিলাম যে ওরা বলছিল দে আর ফিয়ারলেস, সো উইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং। সো লেট আস জাস্ট হোপ। আমার এখানে অভিজ্ঞতাটা খুবই জরুরি, দ্যাটস দ্য থিং। আপনি নারী ফুটবলের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেন, নারী ফুটবল যে এক্সপোজারটা আপনি এক্সপেক্ট করেন সেটা কি মনে হয় এইটা বিগেস্ট একটা মানে স্টেজ, এবং সেই এক্সপোজারটা কি এই আসর থেকে পাওয়া যাবে কিনা? ডেফিনেটলি, থ্যাঙ্কস টু আপনাদের সবাইকে। আজকে মিডিয়ার কিন্তু প্রতিটি জায়গায় এই এএফসি ফাইনাল রাউন্ড নিয়েই কথা হচ্ছে। সো আমি বিশ্বাস করি দুটো জিনিস হবে এই টুর্নামেন্ট থেকে। প্রথমত আমাদের ওমেন ফুটবলের যে এক্সপোজার, সেটা ডেফিনেটলি একটা ডিফারেন্ট হাইটে পৌঁছবে, একটা ডিফারেন্ট উচ্চতায় যাবে। এর ছাড়া আপনার আমাদের প্লেয়ারদের জন্য আমি যদি চিন্তা করি, এই যে অভিজ্ঞতাটা হবে, মনে করেন আপনি কিন্তু মানে অর্থ দিয়েও এই টিমগুলোর সাথে খেলতে পারতেন না, এরা আমাদের সাথে জীবনে খেলতো না। মানে আমরা তো ফ্রেন্ডলি অর্গানাইজ কোনো ফ্রেন্ডলি উইন্ডো মিস করে নেই। আপনি আমাকে জিজ্ঞেস করেন হাউ ডিফিকাল্ট ইট ইজ টু গেট টিমস টু প্লে উইথ আস, অনেস্টলি ইট ইজ এ রিয়ালিটি, এত কম্পিটিটিভ। সো এই দলগুলির সাথে যে খেলা হবে এবং এই অভিজ্ঞতাটা আমি মনে করি যে ভবিষ্যতে ওমেন ফুটবলকে একদম ডিফারেন্ট হাইটে নিয়ে যাওয়ার বীজটা রোপণ হচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে। জি, আপনি বলছিলেন যে বড় দলগুলোর সঙ্গে ম্যাচ আয়োজন করা একটু ডিফিকাল্ট, প্রস্তুতি নিয়ে একটু ঘাটতির বিষয়। আমরা এর আগে যখন দলটা দেশে ছিল তখন কোচ কিংবা ফুটবলাররা তাদের কিন্তু একটা আক্ষেপের জায়গা আছে যে এত বড় স্টেজে খেলতে যাচ্ছি, আমাদের প্রস্তুতি আরও বেটার হতে পারতো, হয়তো আরও ভালো কোনো জায়গায় গিয়ে ক্যাম্প করা যেত, ভালো কোনো দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করা যেত। আপনার কি মনে হয় কিনা যে ফেডারেশন এই জায়গাটায় আরও ভালো কোনো আয়োজন রাখতে পারতো? দেখুন, একটা কথা আমি বলতে পারি আপনাকে যে আমাদের চেষ্টার কোনো গাফিলতি ছিল না, এবং আমি আবারও বলতে চাই যে আমরা কিন্তু প্রতিটি কাজ করেছি পিটার বাটলারের অ্যাডভাইস অনুযায়ী। এবং আমি মানে যেটা আগেও বলেছি, অন্য জায়গায় বলেছি, উনি আমাদের যেভাবে প্রেসক্রিপশন দিয়েছিল আমরা কিন্তু ঠিক সেভাবে কাজ করেছি। খালি ফেব্রুয়ারি মাসে উনি 2 সপ্তাহের একটা ক্যাম্প করতে চেয়েছিলেন বিফোর গোয়িং টু অস্ট্রেলিয়া, এবং উনি বলেছিলেন যে ওই 2 সপ্তাহটা উনি এমন জায়গায় করতে চাই যেখানে ভালো দল সাথে খেলতে পারি আমরা। আমরা বেশ কিছু দেশের নামও শুনছিলাম। জি, আমরা তো মানে ফাইনাল করেছিলাম যখন আমাদের বাইরের ক্যাম্পটা হলো না, যেহেতু আমাদের লিগটা এক্সটেন্ড হলো। সো তখন আমরা কি করলাম, আমরা অন দ্য ট্রানজিট ওয়েতে আমরা থাইল্যান্ডে খুঁজছিলাম একটা ভালো দল, বা থাইল্যান্ড যখন পেলাম না তখন ইনফ্যাক্ট আমার সম্মানিত সভাপতি এবং সম্মানিত ওয়ার্নিং চেয়ারম্যান এবং আমি জিএস সাহেবেরও কৃতিত্ব দেবো, 3 জন মানে নিরলসভাবে পরিশ্রম করে আমরা ফিলিপিন্স ওয়ার্ল্ড কাপ প্লেয়িং নেশন তাদের সাথে আমরা কিন্তু খেলা ঠিক করেছিলাম। বাট এগেইন আপনাকে বুঝতে হবে আমরা তো খালি আয়োজনের কমিউনিকেশন করি, হেড কোচ ইজ অল ইন অল, তো এটা তার সিদ্ধান্ত ছিল। তখন তিনি বললেন যে না, যেহেতু লিগের কিছু খেলা এক্সটেন্ড হয়েছে, ওনার যেটা রিডিং ছিল যে ফিলিপিনের মতো একটি দলের সাথে, শক্তিশালী দলের সাথে খেলে মেয়েদের হয়তোবা মানে আপনার উনি বলেছিলেন ফেটিক হবে এবং মেয়েরা উইল বি ভেরি টায়ার্ড। সো হি প্রেফার যে না, ইন দ্যাট কেস উনি সরাসরি অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া ক্যাম্পটা করবে। সো অ্যাকচুয়ালি লাস্ট লেগের একটা ইস্যু ছাড়া মোটামুটি ওনারা যা যা চেয়েছিলাম আমরা কিন্তু সবই করেছি। বাট এগেইন আমি আবার একটা সেম টাইম বলতেই পারি যে হ্যাঁ, আরও বেটার তো করতেই পারতাম। অফকোর্স মানে বেটার তো আসলে শেষ নাই। আমাদের জন্য এটা শিক্ষা হয়েছে, আমরাও দেখেছি যে কীভাবে কী করা যেতে পারে, এবং আমরা তো অবশ্যই বিশ্বাস করতে চাই না যে এটাই আমাদের লাস্ট এএফসি। আমরা চাই এবং আমরা আশা করি দিস উইল বি আওয়ার নর্ম, মানে এখন থেকে আমরা কোয়ালিফাই করবো, এটাই হবে আমাদের নর্মাল। সেটাকে মাথা রেখে আমরা এখন কাজ করব। তো আমি আবারও বলতে চাই যে এই টুর্নামেন্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সামনের ওমেন ফুটবলের ফিউচারটা কিন্তু ডিজাইন করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আই হোপ ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো। টিমটার এই মুহূর্তে মানসিকতা কেমন দেখছেন? যেমন আমরা কোচের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে এই টিম যে কোনো কিছু করে ফেলতে পারে। নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করব যে ওরকম একটা বড় স্টেজে কোনো চমক বাংলাদেশ দলের পক্ষ থেকে যদি থাকে সেটা মানে আনবিলিভেবল হবে। আপনি টিমটার সঙ্গে কথা হয়েছে কিনা, বা সভাপতি তাবিদ আউয়াল সেখানে আছেন, ড্রেসিং রুম পরিবেশ কি, বা মানে টিমের প্রতি আপনাদের মেসেজটা কি থাকবে, কেমন দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে একটু ক্ল্যারিফাই করতে চাই, যখনই আমাদের মেয়েরা ক্যাম্পে ঢুকে যায়, আমি অন্যরা জানি না, আমি কখনো কমিউনিকেট করি না, এবং হার্ডলি আমার ফোনে আপনি বোধহয় 1 না 2টা প্লেয়ারের নাম্বার আছে, আমি ওদের নাম্বারও নাই আমার কাছে, সত্যি কথা। এটা আমার প্রিন্সিপাল। আই নেভার কমিউনিকেট বিকজ ক্যাম্প ইজ এ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার এবং ওদের ফোকাসটা ডিফারেন্ট থাকে।
বাট আমি যেটা করি, আমি ওই আমাদের যে অফিসিয়ালস আছে তাদের থেকে টাইম টু টাইম খোঁজ নিই। সো খুবই পজিটিভ আমাদের মেয়েরা, আই মাস্ট সে খুবই পজিটিভ। এবং এটা মানে আসলে আপনার মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই যে এটা সত্যি একটা অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা বিষয়, যে আমাদের মেয়েদেরকে যে বাঘিনী বলি আমরা, নট ইটস জাস্ট নট একটা ওয়ার্ড, দে জেনুইনলি আর লাইক এ টাইগ্রেস। বিকজ এত বড় মঞ্চ, এই ধরনের মাঠে তো ওনারা কখনো খেলেও নেই হয়তো বা, এই অ্যাটমসফিয়ারও কখনো দেখে নাই, বাট সেখানে গিয়ে ওনারা কনফিডেন্সের সাথে প্র্যাকটিস করছে, দিন রাত প্র্যাকটিস করছে, এবং সবচেয়ে বড় কথা, দে আর নট গিভিং আপ। ওরা কিন্তু কিছু একটা করার জন্য প্র্যাকটিস করছে। মেবি আমরা একটা আনবিলিভেবল রেজাল্ট পাবো, মেবি ভেরি ডিজার্টেড রেজাল্ট পাবো, মানে ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি যেটা বললেন যে ওদের আত্মবিশ্বাস এবং ওদের যে জিল যেটা আছে, দ্য স্পিরিট যেটা আছে, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ার্থ স্যালিউট। এবং আমি এতটুকু বলতে পারি ড্রেসিং রুম পরিবেশ খুবই ভালো। তারা নিশ্চয়ই উজ্জীবিত, আপনার কথায় যেটা বুঝতে পারছি কিংবা রিপোর্টেও আমরা দেখলাম। কিন্তু একটা বিষয় যে যেই মাঠে খেলা হবে সেই মাঠটায় গিয়ে প্রথমবারের মতো খেলতে নামবে, যদি মাঠটার সঙ্গে একটু পরিচিতি থাকতো, অর্থাৎ যদি অনুশীলন করার সুযোগটা পেত, তাহলে নিশ্চয়ই আরও বেটার একটা প্রস্তুতি নিয়ে নামতে পারতো। হ্যাঁ, নিঃসন্দেহে। এটা আমি আসলে ইনফ্যাক্ট কিছুদিন আগে জানতে পারলাম। আমি আরেকটা জায়গায় ছিলাম, তো আমাকে বললো, আই ডু নট নো ওয়াই এটা হয়েছে, বিকজ আই এম শিওর এএফসি হ্যাজ দিস রিজনিং, বাট আনফর্চুনেটলি সেটা আমরা সুযোগটা পেলাম না। ডেফিনেটলি ওই ভেন্যুতে যদি খেলতে পারতাম, এটা তো ডিফারেন্ট লেভেল অফ কনফিডেন্সটা দেয়, এটা খুবই স্বাভাবিক। বিকজ আমি আবারও বলতে চাই, এই ধরনের মঞ্চে তো ওনারা কখনো খেলেন নাই, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারও ওনারা কখনো খেলে নাই। সো আই থিঙ্ক যদি সুযোগটা পেত, ডেফিনেটলি এক্সট্রা একটা বুস্ট হতো। বাট মানে বাস্তবকে মেনে নিয়েই আমাদেরকে মাঠে নামতে হবে, এন্ড লেটস সি ইনশাআল্লাহ। আমরা আরও ডিটেইল আলোচনা করব, এটার কারণটাও আপনার কাছে আরও জানতে চাইবা, আরও অন্যান্য বিষয়েও আলাপ করব। কিছু রিপোর্ট আছে আমাদের সাথে, দেখে আবার ফিরছি আপনার কাছে। প্রথমবারের মতো ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। ক্রীড়াঙ্গনের বিশেষ অবদান রাখার জন্য সাবেক এবং বর্তমান মিলিয়ে 9 ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এমন সম্মাননা তরুণদের আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা পুরস্কার পাওয়া ক্রীড়াবিদদের। ভবিষ্যতে এই অ্যাওয়ার্ড আরও বড় পরিসরে আয়োজনের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকারা এক ছাদের নিচে, উপলক্ষ আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই, ক্রীড়া অনুরাগী ও সাবেক বিসিবি পরিচালক প্রয়াত আরাফাত রহমান কোকোর নামে 9 ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে এই পুরস্কার। সাবেক ফুটবলার আলফাজ আহমেদ, ক্রিকেটার হাবিবুল বাশার সুমন সহ ছিলেন বর্তমান নারী ক্রিকেটার মারুফা আক্তার ও ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এছাড়া হকি থেকে আমিরুল ইসলাম, টেবিল টেনিসের খই খই মারমা ও এশিয়ান ইউথ প্যারা গেমস পদক জয়ী চৈতি রানী দে প্রথমবারের মতো পেয়েছেন এই সম্মাননা। এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ক্রীড়াবিদরা এই অ্যাওয়ার্ড তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা তাদের। যারা ভালো রেজাল্ট করতেছে, দেশকে ভালো কিছু দিচ্ছে, তাদেরকে যদি এইভাবে অ্যাওয়ার্ড বা ভালো কিছু দেয়, তো তারা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আরও অনুপ্রেরণা পাবে। অনেক ভালো লাগতেছে এবং আমি চাইবো যে এরকম অ্যাওয়ার্ড যারা আরও ভবিষ্যতে পাবে তাদের জন্য অনেক ভালো হবে। ফিউচারে যারা হকি খেলবে তাদের জন্য ইন্সপায়ার করবে এবং আমাকে অনেক ইন্সপায়ার করবে যে ভবিষ্যতে যেন আরও ভালো কীভাবে করা যায়, দেশের জন্য পারফরমেন্স করা যায়। আমাদের ক্রিকেটে ওনার অবদানটা অনেক 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 হয়তো জানেন না ব্যাপারটা। সো এরকম একজন নামে একটা অ্যাওয়ার্ড চালু হয়েছে, সেই অ্যাওয়ার্ডটা প্রথমবার আমি পেলাম। সো ভালো লাগছে ডেফিনেটলি। অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্যক্তিরা ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করেন। ভবিষ্যতে এই অ্যাওয়ার্ড বড় পরিসরে আন্তর্জাতিক মানের করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিগত দিনে আরাফাত রহমান কোকোর অবদানের কথা প্রকাশ্যে বলতে না পারায় দুঃখ প্রকাশ করেন তামিম ইকবাল। আই এম এক্সট্রিমলি সরি যে ওনার বিষয়ে আমরা এত বছর উনি এত অবদান রাখার পরও আমরা কোনো কিছু বলতে পারি নাই। অ্যাটলিস্ট আমি তো বলতে পারি নাই, এটাই আমার ভিডিওতে মেসেজ ছিল। এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আরও সুন্দরভাবে আরও আন্তর্জাতিক একটি পরিমণ্ডলের ভিতরে রেখে আমরা জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামটি করব ইনশাল্লাহ। এছাড়া ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ব্যবস্থার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আরাফাত রহমান কোকোর নামে দেশের সব জেলায় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। যখন ফুটবল সিজন থাকবে তখন আমরা আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের দিকে সেমভাবে ফুটবল টুর্নামেন্ট 64টা জেলায় আমরা শুরু করতে যাচ্ছি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও কথা বলবো আমাদের আজকের অতিথি বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের সঙ্গে। আমরা যেমনটা দেখছিলাম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের যে অ্যাওয়ার্ড
অ্যাওয়ার্ড পাওয়া আসলে সবসময় একটা অন্যরকম ব্যাপার। বাংলাদেশের স্পোর্ট কালচারে খুব একটা এটার প্রচলন দেখা যায় না, কিন্তু তারপরেও যেগুলি আছে সেগুলোর সঙ্গে আরও একটা অ্যাড হচ্ছে, এটা নিশ্চয়ই বাড়তি একটা পাওয়া নিশ্চয়ই। এবং এখানে নারী দলের একজন সদস্যও আছেন, সব মিলিয়ে আপনার কাছে কেমন মনে হয়? না, প্রথমেই বলতে চাই এটা খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। কেননা আমাদের ওভারঅল ইকোনমিক স্ট্রাকচার যেটা আমাদের দেশের, অ্যাপার্ট ফ্রম ক্রিকেটার্স, অন্যান্য স্পোর্টসে ফুটবলও কিছুটা আছে, প্লেয়ার্সরা কিন্তু ইকোনমিক বেনিফিটটা খুব একটা পায় না। এটা বাস্তবতা, অনেক স্ট্রাগল হয়, অনেক চ্যালেঞ্জ আছে, আর আনফর্চুনেটলি রেকগনিশনটাও সেভাবে আসে না। সো এই ধরনের একটি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি সাধুবাদ জানাতে চাই আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনকে যে ওনারা এই কাজটা উদ্যোগ নিয়েছে। আমি নিজেও আজকে গিয়েছিলাম, বেশ কিছুজন ছিলাম ওখানে, আমি পুরোটা থাকতে পারিনি আনফর্চুনেটলি, আমার আরেকটা প্রোগ্রাম ছিল, বাট আমি বেশ কিছুজন ছিলাম। মানে খুবই নাইসলি অর্গানাইজ এবং প্রশংসনীয় উদ্যোগ। এবং ঋতুপর্ণ চাকমা পেয়েছে, এটা তো আমাদের গর্বের বিষয়। আলফাজ ভাই ছিল আরেকজন এক্স ন্যাশনাল ফুটবলার, ন্যাশনাল স্টার। সো আই থিঙ্ক ফুটবলে দুজন ছিল, উইচ ওয়াজ ভেরি মোটিভেটিং। আর সবসময় এই ধরনের রেকগনিশন বর্তমান এবং আগামীর প্রজন্মকে মোটিভেট করবে। সো ইটস ভেরি নাইস এন্ড ভেরি ইম্পর্টেন্ট। ফিউচারে ফুটবল ফেডারেশন থেকে আমরা এরকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম, অ্যাওয়ার্ড নাইট দেখতে পাবো কিনা? জি, আমার পরিকল্পনা আছে বিএফএফ নাইট করার, আমার পরিকল্পনা আছে এবং আমরা এটা চিন্তা ভাবনা করছি। আই রিয়েলি হোপ এবছরই আমরা হয়তো করার চেষ্টা করব। কোনো কারণে না করতে পারলে আগামী বছর ডেফিনেটলি করবো, বাট আমি এবছরই করতে চাই। বিএফএফ নাইট একটা সেপারেট একটা নাইট করতে চাই, সেখানে আমরা স্টেক হোল্ডারদের ইনভাইট করতে চাই, আমাদের পার্টনারদের ইনভাইট করতে চাই, আমাদের সারা বছরে যে ফুটবলিং অ্যাক্টিভিটিস হবে সেখান থেকে বেস্ট মোমেন্টগুলি ক্যাপচার করতে চাই, অ্যান্ড স্পেসিফিক ক্যাটাগরি করে আমরা অ্যাওয়ার্ডস দিতে চাই এবং রিকগনাইজ করতে চাই। বিকজ আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আপনাকে বুঝতে হবে ক্রীড়াঙ্গনে যারা আছেন ম্যাক্সিমাম স্টেক হোল্ডার্স কিন্তু নিঃস্বার্থভাবে আছেন, ইট ইজ ফ্রম দ্য লাভ অফ দ্য স্পোর্টস যাকে বলে। সো তাদেরকে সম্মানটাই আমরা দিতে পারি এবং সম্মানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ফুটবল এমন একটি ইকোসিস্টেম যেখানে প্রচুর স্টেক হোল্ডার আছে, মানে আপনি একদম ক্ষুদ্র পরিসর থেকে শুরু করে বৃহৎ পরিসরে, বাট সকলের কিন্তু কন্ট্রিবিউশন নিয়ে ফুটবল। সো সেখানে যদি আমরা অ্যাজ এ ফেডারেশন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি যেখানে আমরা তাদেরকে কিছুটা সম্মান দিতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দোয়া করবেন যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। নিশ্চয়ই সম্মানের কথা বলছেন, ঠিক একইভাবে নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি একটা জিনিস চেষ্টা করছেন, আমরা দেখলাম তিনি আজ কথা বলেছেন যখন গণমাধ্যমের সঙ্গে, সেখানে উল্লেখ করেছেন যে খেলাধুলাকে, স্পোর্টকে পেশা হিসেবে কিভাবে নিয়ে আসা যায় সেটির ব্যাপারে, অর্থাৎ আর্থিক বিষয়গুলো এখানে রয়েছে। যদি নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর সম্পর্কে বলেন, তিনি দায়িত্ব নিয়েছেন, তার কাছে প্রত্যাশার জায়গা কেমন এবং তার মানে দায়িত্ব নেওয়ার পরের অ্যাক্টিভিটি সব মিলিয়ে কেমন লাগছে? আচ্ছা, প্রথমে আমি একটু আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে, বিকজ এটা তাদের দলের যে ইশতেহার ছিল ইলেকশন, সেখানে কিন্তু ফার্স্ট মেনশন করেছিল। এবং আমার মনে পড়ে না কোনো রাজনৈতিক দল এভাবে স্পেসিফিক্যালি স্পোর্টসকে একটি প্রফেশনে কনভার্ট করার কথা উল্লেখ করেছিল। সো ওনাকে সাধুবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই। একই সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, আমার সাথে ওনাদের খুব রিসেন্টলি প্রথমবার, আমার সাথে কখনো ওরকম কোনো ইন্টারাকশন হয়নি ওনার। সো আমি মিটিংয়ে ছিলাম, আমি অ্যাজ এ ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ ফুটবল ফ্যান এবং অ্যাজ এ স্পোর্টস ফ্যান হিসেবে আমি বলতে পারি আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। সত্যি কথা, আমি আই ওয়াজ ভেরি ডিলাইটেড, ভেরি হ্যাপি টু সি ওনার মধ্যে দুটো জিনিস আমি লক্ষ্য করেছি। প্রথমত ওনার জেনুইন ইন্টারেস্ট আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে, ওনার খুব জেনুইন ইন্টারেস্ট। এবং একই সাথে আমার কাছে মনে হচ্ছে হি ইজ এ ডুয়ার, বিকজ উনি ওই ব্যুরোক্রেসির উপর খুব একটা ট্রাস্ট করতে চান না, উনি বরঞ্চ স্ট্রেট টু দ্য পয়েন্ট, যেটাই আমাদের প্রয়োজন। কারণ স্পোর্টস এমন একটা জিনিস, এটা তো আসলে থেমে থাকে না এবং ইনস্ট্যান্ট অ্যাকশন। এবং আমি ওনাকে সাধুবাদ জানাতে চাই, বিকজ উনি খুবই প্র্যাকটিক্যাল ডিসকাশন করেছে এবং ওনারা যে এই যে স্পোর্টসটাকে যে ফুটবল ওভারঅল স্পোর্টসটাকে একটা প্রফেশনে কনভার্ট করবে, এটা একটা আমি মনে করি যুগান্তকারী একটি স্টেপ। এবং এটার ফল হয়তো আমরা এখন পাবো না, এটা মেবি আফটার 5 years কিংবা 10 years পরে পাবো, কিন্তু যখন এটা হবে এটার কন্ট্রিবিউশন টু দ্য ওভারঅল ইকোনমি অ্যান্ড এটার কন্ট্রিবিউশন টু দ্য স্পোর্টস সেক্টর উইল বি এনর্মাস। এবং ওনার মধ্যে আরেকটা আমার খুবই ভালো লেগেছে, যেমন আজকে উনি কমলাপুর স্টেডিয়ামে গিয়েছিলেন ভিজিট করতে একটি রিপোর্ট দেখে। সো এইগুলি খুবই এনকারেজিং। আমরা যখন দেখি যে আমাদের ওভারঅল ক্রীড়ার গার্জিয়ান এত হ্যান্ডস অন, এত ডাইনামিক এবং টু দ্য পয়েন্ট কাজে বিশ্বাস করেন,
ইচ্ছে বেশি চাওয়া তো আমাদের কিছু থাকে না, বিকজ এটাই আমরা চাই। উনি নিজেও সাবেক ফুটবলার, ফুটবলের উপর তার নিশ্চয়ই একটা দুর্বলতার জায়গা আছে। আপনাদের ফুটবলকে 3টে স্টেডিয়াম বরাদ্দের একটা কথা তিনি বলেছিলেন, সেই বিষয়গুলো আসলে কাজের অগ্রগতি বা আলোচনা কতটুকু এগিয়েছে? না, এটা তো আসলে দীর্ঘদিন ধরে আমাদের আলোচনা হচ্ছিল। সো আই এম এগেইন থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু হিম যে উনি এটাকে এখন কনক্লুড করে দিচ্ছে, বিকজ আমাদের দেশে তো একটা প্রবলেম, আলোচনা চলতেই থাকে বাট সমাপ্তি হয় না। সো এগেইন আমি যেটা বলতে চাই, ওনার ডাইনামিজম এবং ওনার টু দ্য পয়েন্ট, ওনার যে কাজ করার স্টাইল আমার যেটা মনে হয়েছে, সেজন্য উনি এটাকে পিক করে উনি নির্দেশনা দিয়েছেন কনসার্ন অথরিটিকে। আমরা খুবই শীঘ্রই এটা 3টি এমওইউ সাইন করবো ইনশাআল্লাহ। এমওইউটা সাইন হওয়ার পরে আমরা বুঝতে পারবো, বিকজ এখানে কিন্তু একটা সিভিল ব্যুরোক্রেসি ইস্যু আছে। যেমন আমাদেরকে এখানে মাঠটা দেওয়া হয়, মানে আমাদের স্ট্রাকচার দেওয়া হয় না। সো এই ধরনের বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। তো আমরা যেটা চাবো, আমরা দেখেছি মাননীয় সচিব মহোদয় এবং এনএসসি যিনি সচিব আছেন, দ্য হোল অফিসিয়ালস দে আর ভেরি পজিটিভ। সো এই মানে হ্যান্ডওভারটা কিংবা ট্রান্সফারটা যদি স্মুথ হয় এবং প্রপারলি হয়, ডেফিনেটলি এই 3টে ভেনিউ দিয়ে ফুটবলের অনেক উন্নয়ন হবে, কোনো সন্দেহ নেই। বিকজ আপনি তো জানেন, আমার মনে হয় একটা ন্যাশনাল ইস্যু, ফুটবল বলে না, সব স্পোর্টসের মাঠ নেই আমাদের। মানে হাউ স্যাড ইট ইজ। আমরা একটা মানে স্পোর্টস পাগল একটা জাতি আমরা, এবং আমাদের এখন একজন স্পোর্টসম্যান, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসকে প্রফেশন করতে চাচ্ছেন, সেখানে আমাদের মাঠের চ্যালেঞ্জ হচ্ছে। সো আমি বিশ্বাস করি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমলে ইনশাল্লাহ আই এম ভেরি কনফিডেন্ট আমাদের এই মাঠের চ্যালেঞ্জ, খালি ফুটবল না, কিন্তু আমি খালি ফুটবল নিয়ে চিন্তা করবো না, আমি ওভারঅল স্পোর্টস বলতে চাই যে ইনশাল্লাহ এই মাঠের প্রবলেমটা আমি বিশ্বাস করি সলভ হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরাও সেটা এক্সপেক্ট করব। আপনি সোশ্যাল মিডিয়াতে একটা আপনার পোস্ট দেখেছি, সেখানে আপনি বলছেন যে সুলিভান ব্রাদার্স, যাদের নিয়ে আসলে আলোচনা অনেক দিন ধরে, তারা আসছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? জি ইনশাল্লাহ, এটা আসলে গ্রেট নিউজ টু বি ভেরি অনেস্ট, বিকজ আপনারা জানেন ওরা তো 4 ভাই। বড় ভাই ইউএস টিমে খেলছে, মেজো ভাই আই থিঙ্ক হ্যাজ মুভ টু ম্যান সিটি, আর ছোট দুজন এই দুজন। সো দে আর ফুটবলিং ফ্যামিলি, এবং ওনার বাবাও ফুটবল কোচ। সো ছোট ভাইও খেলছেন, রাইট হ্যাঁ। সো আপনার মাঝের দুজন হয়তো, জি জি জি। তো আমরা আসলে অনেকদিন ধরে ওর সাথে কথা বলছিলাম, বাট আলহামদুলিল্লাহ আজকে ইনফ্যাক্ট আমাদের ওদের দুজনের বার্থ সার্টিফিকেট পেয়ে গেছি আমরা, এবং আরও যে নেসেসারি ডকুমেন্টেশন থাকে। সো আমি আমার সম্মানিত সভাপতি যিনি অস্ট্রেলিয়া আছেন, ওনার সাথে কথা বলেছি। উনি ইতিমধ্যেই আমাকে আপনার ওই নিউ ইয়র্ক মিশনের কার সাথে কী কী কথা বলবো, কোথায় ছেড়ে দিতে হবে, সব পাঠিয়ে দিয়েছে আমাকে অস্ট্রেলিয়া থেকেই। সো আমরা কালকে ইনশাল্লাহ ওদের একটা অ্যাপয়েন্টমেন্ট চাবো, যে এই থার্সডে হয়তো ইনশাল্লাহ, থার্সডে আর ফ্রাইডে। অ্যান্ড সভাপতি মহোদয় বলেছেন যে দ্য মোমেন্ট দ্য অ্যাপ্লিকেশন ইজ ফাইল দেয়ার উইথ দ্য বায়োমেট্রিক্স, হি উইল ডু হিজ বেস্ট, একদম খুবই তাড়াতাড়ি যেন পাসপোর্ট দুটো আমরা পেয়ে যাই ইনশাল্লাহ। সো তারপরে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ সাফ আন্ডার-20 তাদেরকে দেখবো ইনশাআল্লাহ। এটা নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম, বিশেষ করে নারী এশিয়ান কাপে আমাদের প্রত্যাশার জায়গাটা থাকবে যে বাংলাদেশ দল যদিও বড় বড় প্রতিপক্ষ, তারপরেও বাংলাদেশ যে স্পিরিটে খেলে সেটা ধরে রাখবে। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম, বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন। দেখছেন, আবারও স্বাগত খেলার সময়ে। এবারে ক্রিকেটের খবর। সাকিব আল হাসান থাকলে 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজানো সহজ হবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জন্য, আর তা বাস্তব করতে সংশ্লিষ্ট সব মহলের সদিচ্ছা প্রয়োজন বলে মত তার। একদিনের ক্রিকেটে দলের হতশ্রী অবস্থা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা মিরাজের। পাকিস্তান সিরিজের আগে বিসিএল এর প্রস্তুতি নিয়ে খুশি টাইগারদের ওয়ানডে অধিনায়ক। গুঞ্জন থাকলেও সাকিব আল হাসানকে ছাড়াই পাকিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ। প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত, বিসিএল ফাইনালের পরেই দল ঘোষণা করবে গাজী আশরাফ লিপুর প্যানেল। যে সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট, বরং দলের লক্ষ্য এই ফরম্যাটে ছন্দে ফেরা। অবশ্য টাইগারদের করুণ অবস্থা মানতে নারাজ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে ধারাবাহিক ম্যাচের অভাবেই ফলাফল পক্ষে যাচ্ছে না তার দলের। আমরা যে ওডিআই ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি, এবং তখন কিন্তু একটা ফোকাস ছিল যে টি-20 খেলাটা নিয়ে, এবং বেশি আমরা টি-20 খেলেছি, এবং আমরা যখন ওডিআই খেলেছি অনেক গ্যাপে আমরা খেলেছি। সো ওইভাবে প্ল্যানও করা হয়নি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যেহেতু সামনে ওডিআই অনেক লং টাইমে আমাদের যেতে হবে এবং আমাদের অনেক খেলা আছে, সো আমরা সুন্দর একটা প্ল্যান করতে পারি। মিরাজের বিশ্বকাপ পরিকল্পনায় ট্রাম্প কার্ড সাকিব আল হাসান। দেশসেরা অলরাউন্ডারকে দলে দেখতে চান এই ক্রিকেটার, আর তার জন্য সংশ্লিষ্ট মহলকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার তাগাদা দিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সাকিব ভাই
থাকলে তো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় টিম কম্বিনেশন করার ক্ষেত্রে। এবং যেহেতু এটা বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের ডিসিশন, এর আগে আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে, বাট আমার কাছে মনে হয় যে প্রসেসগুলো আছে সেগুলো যদি সবাই হ্যান্ডেল করতে পারে তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে আয়োজিত বিসিএল এর প্রশংসা করেছেন মিরাজ। যদিও এই টুর্নামেন্টে তারকা খচিত দল নিয়েও ব্যর্থ তার নেতৃত্বাধীন সাউথ জোন। মিরাজের পারফরমেন্সও ছিল হতাশাজনক। বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে, বাট আমি অনেক হ্যাপি যে এরকম বড় স্কোর হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে এবং সবাই একটা কম্পিটিশনের ভিতরে আছে। সো আমার কাছে মনে হয় এরকম যদি কম্পিটিশন থাকে দেশের ক্রিকেট আরও অনেক ডেভেলপ হবে। বিসিএল ফাইনালের পর আরও একটা প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিসিএল এর পারফরমারদের বিপক্ষে একটা ওয়ানডে খেলবে মেহেদী হাসান মিরাজরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কের পর অবশেষে সুর নরম করলেন আসিফ আকবর। আমিনুল হকের সঙ্গে সাক্ষাতের বিষয়েও খোলামেলা কথা বলেছেন বিসিবি পরিচালক। শুভকামনা জানাতেই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। কথা হয়েছে ক্রিকেট বোর্ডের নানা বিষয় নিয়ে। এদিকে আমিনুল হকের নির্দেশের পর গণমাধ্যম কর্মীদের স্টেডিয়ামে প্রবেশের ইস্যুতে নমনীয় বিসিবি। বয়সভিত্তিক সহ নানা পর্যায়ের ক্রিকেটের ব্যস্ততা নিয়েও কথা বলেছেন আসিফ আকবর। হঠাৎ বদলে গেলেন আসিফ আকবর। ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার পর থেকে বিভিন্ন বক্তব্য দিয়ে থেকেছেন আলোচনায়। কারো পরোয়া করেন না এমন একটা ভঙ্গি ছিল সবসময়। এমনকি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আমিনুল হককে নিয়েও দু কথা বলতে ছাড়েননি। সেই ঝাঁঝালো কণ্ঠই এদিন নরম। আমিনুল হকের সঙ্গে তার সাক্ষাতের ছবি শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে তার দেখা করা নিয়েও উঠছে কথা। আসিফ আকবরের দাবি এটা ছিল কেবলই সৌজন্য সাক্ষাৎ। আমিনুল প্রতিমন্ত্রী, ওনাকে অভিনন্দন জানানোর জন্য আসলে এই ইস্যুটা অনেক আগে থেকে আমরা সম্পর্কিত এবং ওর সম্বন্ধে আমার খুব উচ্ছ্বাস সবসময়, এবং ওনাকে বেগম যে খুব আদর করতেন, আমরা একসাথে বেগম যে যেতাম। তো আমরা বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে ফিল করছিলেন, আমি আমাকে ফিল করছিলাম পুরনো সম্পর্কে রয়েছে। তো সেটা একটা অন কাইন্ড অফ ট্যালিপ্যাথি, দুজনকে মিস করা, ওটা ফিল আপ করার জন্য গেছিলাম। রাজনীতির যে সুফল কুফল, ও যে বেচারে ঘুমাইতে পারতেছে না এখন, বা এত নেতা কর্মী, এত দায়িত্ব, এটার সাথে কিরকম অভ্যস্ততা, একটু আলোচনা করলাম আর কি, এমনি অন্য কিছু না। মাঝে অহেতুক মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করে বিতর্কের জন্ম দিয়েছিল ক্রিকেট বোর্ড। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বিসিবিকে সে ব্যাপারে নমনীয় হওয়ার নির্দেশ দেন আমিনুল হক, যাতে কিছুটা নাখোশ ছিলেন বোর্ডের বেশ কিছু পরিচালক। ভিন্ন প্রেক্ষাপটে এখন সেই বিরূপ মনোভাব থেকে সরে এসেছেন বিসিবি কর্তারা। প্রেসের যত জটিলতা হয়, আপনারা তথ্য পান না, কাকে খুঁজবেন, এই সমস্ত সমাধান করার জন্য আমাদের ডিজিটাল টিমকে সেট করতে হচ্ছে। তো আসলে একটা ক্রিকেট একটা পরিবার, আমরা সবাই কিন্তু ক্রিকেটকে ভালোবাসি বলে এখানে আসি। পরিবারে আমাদের তর্কাতর্কি হবে, ঝগড়া হবে, ভালোবাসা হবে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট। ইশতিয়াক সাদেক দায়িত্ব ছাড়ার পর বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন আসিফ আকবর। এইজ লেভেল ক্রিকেটের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছেন, তাই ব্যস্ততা একটু বেশি। অনেকগুলো টুর্নামেন্ট আবার সামনে কিছু শেষ হয়েছে, কিছু চলছে। আবার আমরা কক্সবাজার 18 ফাইনাল শুরু হয়েছে, ফিলসিমন যাবেন। তারপর ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য টুর্নামেন্ট হচ্ছে। তারপর আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট শুরু করছি। তারপরে আমাদের মাদ্রাসা ক্রিকেট শুরু হচ্ছে, একাডেমিক কাপ ক্রিকেট শুরু হচ্ছে। নতুন সরকারের অধীনে ক্রীড়াঙ্গনের অস্থিরতা দূর হবে, সেটাই প্রত্যাশা বিসিবি পরিচালকের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রভাব ক্রীড়াঙ্গনেও। অনিশ্চয়তায় মার্চের শেষে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিনালিজেমা। ইরানের বিশ্বকাপে খেলা নিয়েও রয়েছে সংশয়। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। 12তম বিপিএলেও বিসিবিকে চিন্তায় ফেলেছে ঢাকা ক্যাপিটালস। একমাত্র ঢাকা বাদে বাকি 5 দলই ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক পরিশোধ করেছে। এদিন সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস পাওনা অর্থ পরিশোধ করে বিসিবি থেকে সার্টিফিকেট নিয়েছে। ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে আলটিমেটাম দিয়ে আরও একটা চিঠি পাঠাবে গভর্নিং কাউন্সিল। জবাব না পেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদস্য সচিব ইফতেখার মিঠু।
বিপিএল এর 12তম আসর শেষ হয়েছে মাসখানেক আগে, কিন্তু এখনও শেষ হয়নি মাঠের বাইরের হিসেব নিকেশ। এই আসরেও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসি, কিন্তু এবার ব্যাংক গ্যারান্টির অর্থ বিসিবির হাতে থাকায় চিন্তামুক্ত ক্রিকেটাররা। তবে গ্যারাকলে ডিরেক্ট সাইনিং এর ক্রিকেটাররা। এদিন সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস তাদের ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেছে, বিসিবি থেকে নিয়েছে সার্টিফিকেট। কিছুটা দেরিতে হলেও প্রতিশ্রুতি সম্পূর্ণ করে তৃপ্তির ঢেকুর তুলছে গভর্নিং কাউন্সিল। বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান মিরাজ। আমরা বলেছিলাম যে এবার খেলা শুরু হওয়ার আগে পেমেন্টটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি অ্যান্ড অ্যান্টি করাপশন ইজ নাম্বার 2। সিলেট অ্যান্ড নোয়াখালী ওরা বলছে যে আপনারা তো আমাদের এই টাকাটা হোল্ড করতেছেন, আমাদের বাকি প্লেয়ারদের এত। সো আমাদের সামনেই তারা সব প্লেয়ারদের পেমেন্ট ক্লিয়ার করেছে, আমরা তাদের থেকে সার্টিফিকেট নিয়ে নিয়েছি। বিপিএল এর সবাই পেমেন্ট পেয়েছে, অবশ্যই এটা ভালো লাগার বিষয়। আর অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই যারা বিপিএলটাকে আয়োজন করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিল, মিঠু ভাই অনেক হার্ডওয়ার্ক করেছে দেখেছি। যদিও ঢাকা ক্যাপিটালস পুরোপুরি চিন্তামুক্ত থাকতে দিচ্ছে না বিসিবিকে। 5 দল পারিশ্রমিক পরিশোধ করলেও এসবে থোরাই কেয়ার ঢাকার মালিক পক্ষের। আবারও চিঠি পাঠানো হবে তাদের, জবাব না আসলে বিকল্প খুঁজবে গভর্নিং কাউন্সিল। শুধু বাকি হচ্ছে ঢাকা। এই ঢাকারটা আমাদের 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি ধরা আছে এবং 5 কোটি টাকার চেক আছে। এখন ঢাকার যে লিস্টটা দিয়েছে পাওনা, সেই লিস্টটা আজকে আমরা ঢাকার ক্যাপ্টেনকে ডেকেছিলাম, সব প্লেয়ারদের সাথে এটা রিকনসাইল করেছে। আমরা এখন ঢাকাকে চিঠি দিব, না হলে এই সপ্তাহ পর্যন্ত আমি ওয়েট করতে পারি। তবে ডিরেক্ট সাইনিং এর ক্রিকেটারদের চুক্তির পুরো অর্থের দায়িত্ব নেবে না গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্যারান্টির অর্থ থেকে নিলামে যে বেস প্রাইস ধরা হয়েছে সে পরিমাণ অর্থ পাচ্ছেন সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। আমরা যখন প্রথমে বলেছি আমরা ডাইরেক্ট সাইনিং প্লেয়ারদের অকশনের প্রাইসটা দিছি, বেস প্রাইস। আজকে আপনি মিরাজ বলেন, বলেন, ওদের সাথে কি কন্ট্রাক্ট ছিল আমরা জানি না, বাট বিসিবি হ্যাড টেকেন গ্যারান্টি অফ দি বেস প্রাইস অফ দি ডাইরেক্ট সাইনিং প্লেয়ার। এছাড়া ঢাকা বাদে প্রতিটা দলের কোচ সহ বাকি সদস্যদেরও পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিঠু। রংপুরের থেকে আমরা কোনো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন আমিনুল হক। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ সচিবকে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। এ সময় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমিনুল হক। স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের জন্য এনএসসিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের চারপাশে উঁচু দেয়াল নির্মাণ সহ কাঁটা তারের বেড়া দেওয়ারও নির্দেশনা দিয়েছেন। দ্রুতই কমলাপুর স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় ক্রীড়া বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে এই কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে, আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা তাদের মতো করে করবে। যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। আবারও স্বাগত খেলার সময়ে। আবারও ক্রিকেট টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। স্যামসন তাণ্ডবে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ভারত। সুপার 8-এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়েছে মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 195 রান করে ক্যারিবিয়ানরা। জবাবে স্যামসনের অপরাজিত 97 রানে ভর করে 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। লড়াইটা বাঁচা মরার ইডেন গার্ডেন্সে হাজারো দর্শকের চাপ। এ মাঠের ইতিহাস ছিল ক্যারিবিয়ানদের পক্ষে। তবে সঞ্জু স্যামসনের এক অতিমানবীয় ইনিংসে অনন্য ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত, সঙ্গে ভেঙেছে লজ্জার রেকর্ডও। টার্গেট 196 রানের। বিশ্বকাপ ইতিহাসে এত রান চেস করে জয়ের রেকর্ড নেই ভারতের। দলীয় 50 রানের আগে অভিষেক শর্মা ও ঈশান কিষানের বিদায়ে এদিনও আভাস ছিল এমন কিছুরই, কিন্তু চাপটা বেশ ভালোভাবেই সামলে নেন স্যামসন। এক প্রান্ত থেকে একাই লড়ে যান ডানহাতি এই ব্যাটার। অধিনায়ক সূর্যকুমারও পারেননি বেশিক্ষণ সঙ্গ দিতে। জোসেফের বলে বিদায় নেন 18 রান করে।
তিলক বার্মা অবশ্য বেশ ভালোই সাপোর্ট দিয়েছেন। দুজনের 26 বলে 42 রানের পার্টনারশিপ আবারও ম্যাচে ফেরায় ভারতকে। তবে 15 বলে 27 রান করেই ফিরতে হয় তিলককে। মাঝে ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন স্যামসন। শেষ দিকেও ছিল রোমাঞ্চ আর অনিশ্চয়তায় ভরপুর, কিন্তু পান্ডিয়া আর স্যামসন সে চাপ বেশিক্ষণ গায়ে লেগে থাকতে দেননি। 17 রানে পান্ডিয়া আউট হলেও 4 বলে দুবের 8 রান ও স্যামসনের অপরাজিত 97 রানে 5 উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া। আর প্রথমবারের মতো ইডেন গার্ডেন্সে হারের স্বাদ পায় উইন্ডিজ। 2014 বিশ্বকাপের পর ক্যারিবিয়ানদের হারায় মেন ইন ব্লু। এর আগে টসে জিতেও ভিন্ন সিদ্ধান্ত নেয় ভারত। আসরে ইডেন গার্ডেন্সের সবকটি ম্যাচে আগে ব্যাট করা দলের জয়ের রেকর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিল্ডিং নেয় টিম ইন্ডিয়া। আর্শদীপ পান্ডিয়া চেষ্টা করে চাপে রাখার, তারপরও সাই হোপ রোস্টন চেজের ব্যাটে পাওয়ার প্লেতে আসে 45 রান। তবে চেজ স্ট্রাইক রেট ঠিকমতো রাখলেও হোপের ব্যাটিং ছিল না টি-20 সুলভ। এরপর বোলিংয়ে এসে বুমরার দাপট। যদিও চেজের সহজ ক্যাচ ছুটে যায় অভিষেক শর্মার হাত থেকে, কিন্তু বরুণ চক্রবর্তী বেশিক্ষণ টিকে থাকতে দেননি উইন্ডিজ অধিনায়ককে। হোপ 33 বলে 32 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। চেজের সঙ্গে হেটম্যারের জুটিটাও জমে বেশ। দুজনের 16 বলে 34 রান, জায়গায় বড় স্কোরের সম্ভাবনা। কিন্তু বুমরার 13তম ওভারে এই দুই ব্যাটারের বিদায়ে আবারও চাপে ফেলে ক্যারিবিয়ানদের। পরে রবমান পাওয়েল ও জেসন হোল্ডার হাল ধরেন ম্যাচের। দুজনের 35 বলে 76 রানের পার্টনারশিপে ভর করে 195 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল করেন 19 বলে 34 আর হোল্ডারের ব্যাটে আসে 22 বলে 37 রান। তামিম হোসেন, সময় সংবাদ। দর্শক দুঃখিত, আসলে 4 বল এবং 5 উইকেট হাতে রেখে জয় পেয়েছে ভারত। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।